স্টুডেন্টস, এখন যে কবিতাটা আলোচনা করব তার নাম হচ্ছে ইফ, রিটেন বাই রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিংয়ের জন্ম 30শে ডিসেম্বর 30th ডিসেম্বর 1865, মৃত্যু 18th January 1936। He was a journalist, poet, novelist and short story writer. He wrote 549 poems, 440 short stories and many other things he had created. He won a Nobel Prize in 1907 at the age of 41, and he was the first English language author on English language and literature who won Nobel Prize. This poem, The If, is taken from his collection of poems named Rewards and Fairies. This is a very famous poem, খুব বিখ্যাত কবিতা. Everyone likes it. Everyone enjoyed it. Now I will discuss the poem If. If. এটা একটা 4 স্ট্যাঞ্জার পোয়েম. It is written in 4 stanza and each stanza has 8 lines. So the poem is of 32 lines. And the rhyming structure means the similarity of pronunciation or vowels, or mainly vowels and pronunciation of the last word of any line. In the first line it ends with U, and second line again with U, and third line again with U, and fourth line B, a 2, and the fifth line wetting. So we can have the similarity U, 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 then 2, then wetting with hetting, and lies with wise. Similarly, in the following 3 stanzas, we have a rhyming structure of AB, AB, CD, CD. Only the first stanzas, the rhyming structure of the first stanza is different. আচ্ছা, এবার কবিতাটা কি বলছে শুনি। If you can keep your head when all about you are losing there and blaming it on you. যদি তোমার মাথা তুমি স্থির রাখতে পারো, ঠান্ডা রাখতে পারো, যখন সবাই তোমার উপর বিশ্বাস হারাচ্ছে এবং দোষারোপ করছে। ইফ ইউ ক্যান ট্রাস্ট ইয়োর সেলফ অ্যান্ড অল মেন ডাউট ইউ, তুমি যদি নিজেকে বিশ্বাস করতে পারো যখন সবাই তোমাকে অবিশ্বাস করছে। বাট মেক অ্যালায়েন্স ফর দেয়ার ডাউটিং টু, এবং তুমি অন্যজনকে তোমাকে সন্দেহ করতে দেবে। বিকজ টাইম হিলস এভরিথিং, তুমি অন্যকে সেই সুযোগটা করে দেবে। ইফ ইউ ক্যান ওয়েট অ্যান্ড নট বি টায়ার্ড বাই ওয়েটিং, তুমি যদি অপেক্ষা করতে পারো কিন্তু অপেক্ষা করতে করতে ক্লান্ত না হয়ে পড়ো। অর বিং লাইড অ্যাবাউট, ডোন্ট ডিল ইন লাইস, তোমার নামে মিথ্যা কথা বললেও তুমি তার প্রত্যুত্তরে কোনো মিথ্যা কথা বলবে না। অর বিং হেটেড, তোমাকে ঘৃণা করছে, ডু নট গিভ অ্যাওয়ে টু হেটিং, তুমিও তখন অন্য প্রান্তের মানুষটিকে ঘৃণা করবে না। অ্যান্ড ইয়েট ডু নট লুক টু গুড নর টক টু ওয়াইস, এবং তথাপি তোমায় যেন অত্যন্ত জ্ঞানী বা অত্যন্ত অজ্ঞানী কোনোটাই না মনে হয়। এই যে প্রথম স্ট্যাঞ্জাটা 8 লাইনের, এইটাতে কিন্তু সেলফ কনফিডেন্সের ওপর কবি জোর দিয়েছেন। এই কবিতাটা আসলে ইফ দিয়ে শুরু হয়েছে, নামটাও ইফ, এবং গোটা কবিতাতে উনি 11 বার ইফ কথাটা ব্যবহার করেছেন এবং টাইটেলটা ধরলে 12 বার। এটা দিয়ে তিনি বলেছেন যে ইফ, যদি তুমি এইগুলো করো তাহলে সামথিং গুড উইল হ্যাপেন টু ইউ, সেটা আমরা লাস্টে আসছি। এবার সেকেন্ড স্ট্যাঞ্জায় বলছে ইফ ইউ ক্যান ড্রিম, তুমি যদি স্বপ্ন দেখো, অ্যান্ড নট মেক ড্রিমস ইয়োর মাস্টার, কিন্তু স্বপ্নকে তোমার প্রভু বানাবে না। ইফ ইউ ক্যান থিঙ্ক, তুমি যদি ভাবতে পারো, অ্যান্ড নট মেক থটস ইউর এম, তোমার ভাবনাটাকে তুমি তোমার উদ্দেশ্য হিসেবে দেখবে না জীবনের।
ইফ ইউ ক্যান মিট উইথ ট্রায়াম্প অ্যান্ড ডিজাস্টার, তুমি যদি জয় এবং বিপর্যয়ের সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়, ডিজাস্টার মানে পরাজয় নয় ঠিক, বিপর্যয়, সেই জন্যই বিপর্যয় বললাম। অ্যান্ড ট্রিট দোজ টু ইম্পোস্টার জাস্ট দ্য সেম। এই ট্রায়াম্প অ্যান্ড ডিজাস্টারকে ইম্পোস্টার বলা হয়েছে। ইম্পোস্টার মানে চেট, এরা জীবনকে আমাদের ঠকায়। আমরা যদি এদেরকে আমরা যদি সমান চোখে দেখি, জয় পেলেও আমরা যেভাবে রিয়্যাক্ট করবো, প্রতিক্রিয়া জানাবো, পরাজয়ও একই রকম করতে হবে। ইফ ইউ ক্যান বিয়ার টু হিয়ার দ্য ট্রুথ ইউ হ্যাভ স্পোকেন, তুমি যদি যে সত্যিগুলো তুমি বলেছো সেইগুলো যদি তুমি শোনো বা সহ্য করতে পারো, টুইস্টেড বাই নেটস টু মেক আ ট্র্যাপ ফর ফুলস, বোকা মানুষদের জন্য কিন্তু অসাধু মানুষরা অনেক ফাঁদ পেতে রেখেছে। অর ওয়াচ দ্য থিংস ইউ গেভ ইউর লাইফ টু ব্রোকেন, তুমি যদি দেখো তুমি এই জীবনকে যা দিয়েছো সেগুলো কিন্তু টুকরো টুকরো ভেঙে তোমার সামনে পড়ে আছে, মানে তুমি বিপর্যস্ত অবস্থায় আছো। অর ওয়াচ দ্য থিংস ইউ হ্যাভ গেভ টু ব্রোকেন টু অ্যান্ড স্টুপ অ্যান্ড বিল্ড দেম আপ উইথ ওয়ার্ন আউট টুলস, সেই ভগ্ন, সেই জীর্ণ, সেই জিনিস যেগুলো তোমার সামনে পড়ে আছে সেগুলোকে তুলে নিয়ে আবার তোমাকে লড়াই শুরু করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট এগেন। এটা হচ্ছে সেকেন্ড স্ট্যাঞ্জাটা। সেকেন্ড স্ট্যাঞ্জায় কি বলছে? এটা পেশেন্সের কথা বলছে, ধৈর্যের কথা বলছে। তোমার জীবনে সাফল্য আসবে, ব্যর্থতা আসবে, অসাধু ব্যক্তি আসবে, তোমার জীবনে দুষ্টু মানুষ আসবে যারা তোমাকে বারবার প্রতারিত করার চেষ্টা করবে, এবং তোমার যা সাফল্য সেগুলোও একদিন হারিয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে। কিন্তু ধৈর্য হারালে চলবে না, হতাশ হলে চলবে না, তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য বিগিনিং। এখানে ওই যে ট্রায়াম্প অ্যান্ড ডিজাস্টার, এই দুটোর পার্সনিফিকেশান হয়েছে। পার্সনিফিকেশান মানে ইনঅ্যানিমেট অবজেক্ট অ্যানিমেট অবজেক্টের মতো কাজ করেছে, মানে অপ্রাণীবাচক প্রাণীবাচকের মতো কাজ করেছে। এই ফিগার অফ স্পিচগুলো ব্যবহার করা হয় কবিতার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আমাদের বোঝার সুবিধার জন্য। এবার থার্ড স্ট্যাঞ্জা বলছি, ইফ ইউ ক্যান মেক ওয়ান হিপ অফ অল ইউর উইনিংস, তুমি যদি আজ অবধি যা যা জয় পেয়েছো জীবনে, যা সাফল্য পেয়েছো তার যদি স্তূপ করো, অ্যান্ড রিস্ক ইট অন ওয়ান টার্ন অফ পিচ অ্যান্ড টস, এবং একবার এই সব সাফল্য নিয়ে একবার যদি বাজি ধরতে পারো, তাহলে অ্যান্ড লস, তুমি তোমার সব সাফল্য নিয়ে একবার বাজি ধরলে একবারের জন্য, এবং তুমি সব হারালে। অ্যান্ড স্টার্ট এগেইন অ্যাট ইউর বিগিনিংস, আবার বলছে তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে। অ্যান্ড নেভার ব্রিথ আ ওয়ার্ড অ্যাবাউট ইউর লস, এবং তোমার পরাজয় নিয়ে একটা কথা বলা যাবে না। ইউ হ্যাভ টু ফরগেট ইউর লস, ইউ হ্যাভ টু ফরগেট ইউর ডিফিট। অ্যান্ড ইফ ইউ ক্যান ফোর্স ইউর হার্ট অ্যান্ড নার্ভ অ্যান্ড সিনিউ, এবং তুমি যদি তোমার হৃদয়, তোমার স্নায়ু, তোমার পেশি, এগুলোকে তুমি বাধ্য করতে পারো আবার কাজ করতে, লং আফটার ওয়েন দে আর গন, যখন সেগুলো ক্লান্ত হয়ে পড়েছে, আর কাজ করার ক্ষমতা নেই, জীবন যুদ্ধে ক্লান্ত, তখনও তোমাকে এদেরকে উৎসাহিত করতে হবে। কিভাবে? অ্যাজ হোল্ড অন ওয়েন দেয়ার ইজ নাথিং ইন ইউ, যখন তোমার আর কিচ্ছু অবশিষ্ট নেই, আবার নতুন করে লড়াই শুরু করার। এক্সেপ্ট দ্য উইল উইচ সেইজ টু দেম হোল্ড অন, একমাত্র ইচ্ছা শক্তি থাকবে, তাদের বলতে হবে দাঁড়াও, বিশ্রাম নাও, আবার লড়াই করো। ইচ্ছা শক্তি আমাদের আসলে বহুদূর নিয়ে যায়। এবার শেষ স্ট্যাঞ্জায় কী বলছে? শেষ স্ট্যাঞ্জায় বলছে, ইফ ইউ ক্যান টক উইথ ক্রাউডস, তুমি যদি ভিড়ের সঙ্গে কথা বলতে পারো, ভিড় মানে বহু মানুষের সঙ্গে, অ্যান্ড কিপ ইউর ভার্চু, তুমি তোমার সত্যকে ধরে রাখতে পারো, তুমি তোমার সত্য থেকে বিচ্যুত হবে না, তোমার বিশ্বাস থেকে বিচ্যুত হবে না। অর ওয়াক উইথ কিংস, তুমি এত উচ্চবর্ণের মানুষ, সমাজের উচ্চবর্ণের মানুষ বা রাজা, এদের সঙ্গে ওঠা বসা করো। নর লুজ দ্য কমন টাচ, কিন্তু সাধারণ মানুষের যে সংস্পর্শ, সাধারণ মানুষের যে বিশ্বাস, সেখান থেকে যদি না সরে আসো, তাদের সংস্পর্শ থেকে যদি না সরে আসো। ইফ নাইদার ফোজ নর লাভিং ফ্রেন্ডস ক্যান হার্ট ইউ, শত্রু বা বন্ধু কেউই তোমাকে যেন আঘাত না করতে পারে। ইফ অল মেন কাউন্ট উইথ ইউ, যদি সব মানুষই তোমাকে গুরুত্ব দেয়, বাট নান টু মাচ, কিন্তু সবাই তোমাকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব না দেয়। ইফ ইউ ক্যান ফিল দ্য আনফরগিভিং মিনিটস, যে সময়গুলো
ক্ষণস্থায়ী সময়, সেই সময়গুলোকে যদি তুমি ভরে নিতে পারো তোমার কাজ দিয়ে, তোমার সাফল্য দিয়ে, উইথ 60 seconds ওয়ার্থ অফ এ ডিস্টেন্স রান, একটা 1 মিনিটের এর মতো, রানের মতো, রেসের মতো, তাহলে কি হবে? সব সাফল্যকে তুমি তার মধ্যে ভরে নিয়ে ছুটলে, তাহলে কি হবে? ইয়ার্স ইজ দ্য আর্থ, এই পৃথিবীটা তোমার হবে। অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ ইন ইট, এবং পৃথিবীতে যা আছে সবটাই তোমার। অ্যান্ড উইচ ইজ মোর, এবং এর থেকেও বেশি যেটা, ইউ উইল বি আ ম্যান, তুমি একজন মানুষ হবে, মাই সান, আমার সন্তান। এখানে সান মানে শুধু পুরুষদের বলেননি, এখানে তার সন্তান পুরুষ মহিলা নির্বিশেষে বলেছেন। কবিতাটা এখানে শেষ হয়েছে কিন্তু আশার আলো নিয়ে। যদিও তিনি অনেক কন্ডিশনস দিয়েছেন, এইগুলো হলে, যদি তুমি এরকম হও, যদি তুমি এরকম হও, যদি তুমি এইটা করো, যদি তুমি ওইটা করো, তাহলে তুমি, লাস্ট লাইনে বলছে যে ইউ উইল বি আ ম্যান, মানে ইট ইজ আ হোপ হাউ টু বি আ ম্যান। এবং হি অ্যাফেকশনেটলি, রুডিয়ার্ড কিপলিং অ্যাফেকশনেটলি অ্যাড্রেসড দ্য রিডার অ্যাজ মাই সান। এই কবিতাটা বিখ্যাত কবিতা। রুডিয়ার্ড কিপলিং আরও অনেক কবিতা লিখেছেন, সেগুলো যেমন জনপ্রিয়, তার বই আছে জাঙ্গল বুক বলে, সেটাও যেমন বিখ্যাত। এই কবিতাটি কিন্তু খুবই বিখ্যাত কবিতা। এই কবিতাটা বিখ্যাত তার যে কারণগুলো, সেগুলো একটু আলোচনা করি। এই কবিতা কিন্তু ডাইডাকটিক মানে ইট হ্যাজ অ্যান অ্যাডভাইস, তোমাকে পরামর্শ দিচ্ছে। এই কবিতাটাতে পরামর্শ দিচ্ছে, তো পরামর্শ দিচ্ছে, খানিকটা প্যারেন্টাল, একজন পিতা যেন তার সন্তানকে দিচ্ছে, এবং এনকারেজিং এবং উৎসাহিত করছে, হাউ ইউ উড বি আ ম্যান। এই যে টাইটেলটা, ইফ, অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, একদম সঠিক। কেন? এই ইফ ওয়ার্ডটা আমরা দেখেছি, আমি এর আগেও বলেছি যে 11 বার ব্যবহার হয়েছে কবিতার ভেতরে, আর একবার টাইটেলে। তার মানে এই ইফ কথাটার মধ্যেই আসলে কবিতাটার মেসেজটা লুকিয়ে আছে। এবং তিনি বারবার বলেছেন যে এই যে ইফ, তুমি যদি এগুলো করো তাহলে ইউ উড বি আ ম্যান। দ্য পোয়েট ক্রিয়েটস আ কন্ডিশন, তিনি একটা শর্ত দিয়েছেন। অ্যান্ড রিদমিক স্ট্রাকচার, একটা সুন্দর রিদমিক স্ট্রাকচার তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারের ভেতর দিয়ে আমরা জানতে পেরেছি হাউ উই উড বি আ ম্যান। The conclusion of being a man depends on these hypothetical conditions. এই যে hypothetical conditions, এইগুলো যদি করা যায় তাহলে আমরা মানুষ হব। আসলে সবাই আমরা তো মানুষ হতে চাই। How we would be a good man, who would be a man, তার কোয়েস্ট তো সবারই থাকে, তারই একটা উত্তর তিনি এখানে দিয়েছেন। This is directly connected to the message of the poem. If কথাটা is directly connected with the message of the poem. এবং কবিতাটা পড়তে গিয়ে আমরা বহু জিনিস শিখি, যেমন we learn about resilience, perseverance মানে হচ্ছে পরিশ্রম, সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ, কীভাবে নিজেকে শিক্ষিত করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, টু বি আ ম্যান। ব্যালেন্স, ভারসাম্য কী করে রক্ষা করতে হবে, ভালো খারাপ, সাধু অসাধু, এসবের মধ্যে। ইন্টিগ্রিটি, ঐক্য, কার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে, কার সঙ্গে বন্ধুত্ব করবে না, কতটা করবে, এবং কাকে কতটা গুরুত্ব দেবে, এভরিথিং ইজ টোল্ড ইন দিস পোয়েম। ম্যাচুরিটি, এবং এগুলোর মধ্যে দিয়ে গেলে তোমার তো একটা উইজডম তৈরি হবে, জ্ঞান তৈরি হবে। ইফ ইউ এক্সপিরিয়েন্স দিস ইফ, you must have some maturity and sense of responsibility. তোমার দায়িত্ববোধ তৈরি হবে, টু বি আ ম্যান। আসলে এই কবিতাটা এমনি, এই ধরনের কথা আমরা নানা জায়গায় নানা সময় শুনি, কিন্তু কবিতার মাধ্যমে এই যে কিছু হাইপোথেটিক্যাল কন্ডিশনস দিয়ে পরপর বলেছে, তাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়েছে। আমরা দেখলাম ইট ইজ অ্যানালিটিক পোয়েম বা অ্যানালিটিক্যাল পোয়েম।
নানা রকম অ্যানালিসিস হয়েছে দ্যাট অফার্স প্যারেন্টাল অ্যাডভাইস, একজন পিতা যেমন সন্তানকে পরামর্শ দেন। কিসের পরামর্শ? অন হাউ টু লিভ আ ভার্চুয়াস লাইফ, অ্যান এথিক্যাল লাইফ, emphasizing self-control, integrity, patience, and everything. In the 4 stanzas, we find and learned the things that will help us to be a man. And if we are a man, this earth will be ours. This earth will be ours means the soul of the earth, the spirit of the earth will be ours. We will not the king of the earth, we will not the monarch of the earth, but we will the monarch of the soul of the earth, the spirit of the earth, and we will be a man who will be, obviously will be an asset for this humankind.